আসসালামু আলাইকুম। আরও একটি বোর্ড প্রশ্নে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এবারে আমরা কথা বলবো বরিশাল বোর্ড 2017 এর বোর্ড প্রশ্ন নিয়ে। তো দেখবা যে আমাদের দ্বিতীয় অধ্যায়ের ম্যাক্সিমাম বোর্ড প্রশ্নই কিন্তু তাপ প্রদানের ক্ষেত্রে অর্থাৎ গ্রাফে আমরা তাপ প্রদান করলে যে অবস্থার পরিবর্তন হয় সেই সম্পর্কিত গ্রাফগুলো নিয়ে আমরা কথা বলি। কিন্তু আমরা এই দেখো 2017 সালের একটা বোর্ড কোশ্চেন নিয়ে এসেছি এখানে। কেন নিয়ে আসলাম এত পিছনের একটা বোর্ড কোশ্চেন? আনার একটাই উদ্দেশ্য যে আমরা এই যাবৎকাল যতগুলো গ্রাফ দেখেছি সেগুলো সবগুলো ছিল তাপ প্রদানের, তাপ শীতলীকরণের গ্রাফ কিন্তু আমরা এখনো দেখি নাই। এইটা একটা সেজন্যই কিন্তু আমরা এই গ্রাফটাকে এখানে তোমাদের জন্য এখানে নিয়ে আসা, যেন তোমরা তাপ বৃদ্ধি করলে যেরকম গ্রাফের অবস্থার পরিবর্তন হয়, তাপ হ্রাস করলেও তো গ্রাফের অবস্থার পরিবর্তন হয়। অ্যাটলিস্ট আমরা এই সৃজনশীল থেকে তাপ হ্রাস করলে একটা গ্রাফের অবস্থার পরিবর্তন কিভাবে হয়, কেন হয়, এই পয়েন্টগুলো আমরা এখান থেকে শিখব। ওকে, তো দেখো এখানে বলতেছে যে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। এখানে আমরা গ্রাফ দেখতে পাচ্ছি এবং এটা শীতলীকরণের গ্রাফ। সো গ্রাফের মধ্যে কয়েকটা অংশ আমরা এখানে যদি হাইলাইট করি, এ বি, দেখো একটা অংশ পাচ্ছি আমরা এ বি, একটা অংশ পাচ্ছি আমরা বিসি, এই যে বি এবং সি, তারপরে আরেকটা অংশ পাচ্ছি আমরা সিডি, এই যে দেখো এটা হচ্ছে ডি, একটা অংশ পাচ্ছি আমরা সিডি, একটা অংশ পাচ্ছি আমরা ডিই, আর একটা অংশ পাচ্ছি আমরা ইএফ, ইএফ, এ বি, বিসি, সিডি, ডিই, ইএফ। ওকে, সো এরকম কয়েকটা পয়েন্ট আমরা এখানে পেয়েছি। আচ্ছা, এবারে আসো এই পয়েন্টগুলোর মধ্যে আবার কয়েকটা জায়গাকে দেখো মার্ক করা হয়েছে, কয়েকটা জায়গাকে আমরা এখানে ফিক্সড করেছি। যেরকম দেখো এল বিন্দু, এল একটা পয়েন্ট, এল পয়েন্টটা হচ্ছে কোথায়? ডি এবং ই এর মাঝখানে একটা বিন্দুকে আমরা এল বিন্দু ধরতেছি, আর ই এবং এফ এর মাঝখানে একটা বিন্দুকে ধরতেছি আমরা কে বিন্দু, মানে মধ্যবর্তী একটা অবস্থা। ই এবং এফ এর মধ্যবর্তী একটা অবস্থা হচ্ছে কে বিন্দু, আর ডি এবং ই এর মধ্যবর্তী একটা অবস্থা হচ্ছে এল বিন্দু। ফাইন, তাহলে আমরা এই অংশটুকু মোটামুটিভাবে গ্রাফের উদ্দীপকের তথ্যগুলোকে আমরা এখানে নোট করলাম, আমরা সেগুলো বুঝতে পেরেছি। এবারে দেখো আমরা যাব প্রশ্নে। কি বলতেছে দেখো, প্রশ্নে কি বলতেছে? প্রশ্নে বলতেছে ফার্স্ট অফ অল পটাশিয়ামের ল্যাটিন নাম কি? এটা চ্যাপ্টার 4 এর কোশ্চেন। পটাশিয়াম এর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। এই ক্যালিয়াম থেকেই কিন্তু আমরা পটাশিয়ামকে, অনেকে ভাবে যে পটাশিয়ামকে পি দ্বারা প্রকাশ করা হয়, না, কে দ্বারা কেন প্রকাশ করা হয়? মূলত পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম থেকেই পটাশিয়ামকে আমরা কে সিম্বল দ্বারা প্রকাশ করি, কে সিম্বল দ্বারা প্রকাশ করি। পটাশিয়াম এর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, ধাতু বিদ্যুৎ পরিবহন করে কেন? আমরা জানি ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে। এখন কেন ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবহন করে, এইটা যদি আমরা একটু আলোচনা করি, খেয়াল করো। ধাতুসমূহ তাদের সর্ববহিস্থ যে কক্ষপথ, সেই সর্ববহিস্থ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন সংখ্যা থাকে, যেটা কিনা নিষ্ক্রিয় গ্যাসের থেকে বেশি। যেরকম তুমি যদি এভাবে চিন্তা করো যে সোডিয়াম কি 11, তাই না? তাহলে এর কয়টি ইলেকট্রন বেশি আছে? একটা, কারণ নিয়ন 10। আবার ম্যাগনেসিয়াম 12, এর কয়টি ইলেকট্রন বেশি আছে? 2টা। অ্যালুমিনিয়াম 13, তাহলে এর কয়টি ইলেকট্রন বেশি আছে? 3টা। তাহলে এভাবে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এদের ইলেকট্রন সংখ্যা তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন সংখ্যা থেকে একটু বেশি থাকে। তো এরা যেই কাজটা করতে পারে, এরা ইলেকট্রন ত্যাগ করে এরকম ক্যাটায়ন তৈরি হতে পারে। যেরকম ধরো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হতে পারে? Na+, সোডিয়াম প্লাসে পরিণত হতে পারে। ম্যাগনেসিয়াম সেই ইলেকট্রন ত্যাগ করতে পারে দুইটি ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হতে পারে? ম্যাগনেসিয়াম 2+ এ পরিণত হতে পারে। অ্যালুমিনিয়াম সে 3টে ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হতে পারে? অ্যালুমিনিয়াম 3+ এ পরিণত হতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে ধাতুসমূহ তারা তাদের সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো সহজেই ত্যাগ করতে পারে, ত্যাগ করে তারা এরকম তাদের ক্যাটায়ন সৃষ্টি করতে পারে। তো এই যে আমাদের ধাতব খণ্ড দেখা যাচ্ছে, এই ধাতব খণ্ডের মধ্যে কি থাকবে? এরকম ইলেকট্রন সমূহ এরকম থাকবে আর কি, যেই ইলেকট্রনগুলো তোমার পুরা ধাতব খণ্ডকে, পুরো ধাতব খণ্ডের মধ্যে ঘুরে বেড়াতে পারবে। যেরকম ধরো এই ধাতব আয়ন এই ইলেকট্রনটা ত্যাগ করলো, এখন এই ইলেকট্রনটা যে এখানেই অলওয়েজ ফিক্স থাকবে এমন কোনো কথা নেই। এই ইলেকট্রনটা সমস্ত জায়গায়, সে চাইলে এখান থেকে যেইভাবে ইচ্ছে হয় সে চাইলে সেভাবে সে মুভ করতে পারে, সেভাবে সে ঘুরতে পারে। তাহলে আমরা বলতে পারি যে ধাতব পরমাণুর ইলেকট্রনগুলো এক জায়গায় ফিক্স না থেকে তারা কি করতে পারে? সমস্ত ধাতব খণ্ডের মধ্যে চলাচল করতে পারে। তো তোমার বিদ্যুৎ পরিবহন করার জন্য কি দরকার? বিদ্যুৎ পরিবহন করার জন্য দরকার হচ্ছে মুক্ত ইলেকট্রন, যারা ইলেকট্রনটা পরিবহন, যারা বিদ্যুৎটা পরিবহন করবে। সো আমরা এই ধাতব খণ্ডের মধ্যে কি মুক্ত ইলেকট্রন পাচ্ছি না? ইয়েস, ধাতব খণ্ডের মধ্যে আমরা মুক্ত ইলেকট্রন পাচ্ছি। সো তুমি যদি এখন এরকম একটা তার দিয়ে এদেরকে সংযোগ দাও ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের দিকে, ধরো এইটা আমার ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা আমার নেগেটিভ প্রান্ত, তাহলে সমস্ত ইলেকট্রনগুলো কোন দিকে চলে আসবে?
এই পজিটিভ প্রান্তের কাছাকাছি চলে আসবে। সো এই যেই তারাই মূলত বিদ্যুৎ পরিবহন করবে। তো ওভারঅল আমরা এখান থেকে এটাই বলতে পারি যে ধাতুসমূহের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে বা সঞ্চালনশীল ইলেকট্রন থাকে বিধায় ধাতুসমূহ সহজেই তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে। আমাদের ক্ষয়ের অ্যান্সারটি এভাবে লিখলেই হয়ে যাবে। আচ্ছা, যাচ্ছি আমরা আমাদের গ এর প্রশ্নে। দেখো গ এর প্রশ্নে কি বলেছে, বলতেছে বি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত, বি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত, বি বিন্দু কোনটা, এই পয়েন্টটা, ই বিন্দু কোনটা, এই পয়েন্টটা। তাহলে বলতেছে যে বি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত তাপমাত্রার সাথে বস্তুর অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করো। এই যে তুমি যে শীতল করতেছো বস্তুটাকে, তুমি যে তাপ হ্রাস করতেছো, তো তাপমাত্রার কমানোর সাথে বস্তুর অবস্থার যে পরিবর্তন হচ্ছে এইটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে। তো আমরা প্রশ্ন দেখে নিয়েছি, এবারে আসলে আমরা আমাদের গ্রাফটাকে আরেকটু সুন্দর করে দেখব এবং এখান থেকে আমরা মূলত ব্যাখ্যাটা করার চেষ্টা করব। সো বি বিন্দু কোথায়, এই জায়গাতে, ই বিন্দু কোথায়, এই জায়গাতে, ফাইন। তাহলে ফার্স্টে আসো, যদি আমরা এক্সাক্ট বি বিন্দু নিয়ে কথা বলি, একদম বি বিন্দু, তাহলে কি হবে বলতো, বি বিন্দুতে একটা কণা তরলে পরিণত হবে। বি বিন্দুতে একটা কণা কিসে পরিণত হবে, তরলে কনভার্ট হয়ে যাবে। কেননা আমরা তো জানি যে এ বি হচ্ছে তোমার গ্যাসীয় বা বাষ্পীয় অবস্থা। তার মানে কি, এ বি লাইনের মধ্যে যতগুলো কণাকে আমি পাচ্ছি সকল কণাগুলোই কিন্তু সে তার গ্যাসীয় অবস্থায় থাকতেছে। বাট যখন সে বি বিন্দুতে আসবে তখন একটা কণা কি হবে বলতো, তখন একটা কণা তরলে পরিণত হবে। বি বিন্দুতে যখনই আসবে তখন একটা কণা কঠিন থেকে তরলে পরিণত হবে। এবারে আসো বিসি। বিসি, তো বিসি লাইনের মধ্যে কি হচ্ছে, বিসি অবস্থার মধ্যে আমি কি দেখতে পাবো, বিসি লাইনের মধ্যে দেখতে পাবো কি, আমি দেখতে পাবো তরল প্লাস গ্যাসীয় উভয় কণাই কিন্তু আমি বিসি লাইনের মধ্যে দেখতে পাবো। কেন, ফলো করো, তুমি যখন বি বিন্দুতে আসবা তখন তোমার একটা কণা গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হবে। বাট তুমি যখন সি বিন্দুতে আসবা তখন তোমার সকল কণা গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হবে। সো বিসি অংশের মধ্যে আমরা তরল কণাও দেখতে পাবো প্লাস গ্যাসীয় কণাও দেখতে পাবো। এবারে আসো, যখন আমরা সিডি পয়েন্ট নিয়ে কথা বলবো, সিডি, তখন কি হবে বলতো, যেহেতু তোমার সি বিন্দুতে সকল কণাগুলো তরল হয়ে গেছে, সি বিন্দুতে সকল কণাগুলোই তরলে পরিণত হয়ে গেছে, তাহলে সিডি অংশে আমরা পাবো কি, আমরা পাবো তরল কণা। সিডি অংশে আমরা পাবো কি, সিডি অংশে আমরা পাবো তরল কণা। কেননা সমস্ত কণাগুলো তো তরলে পরিণত হয়ে গেছে, সমস্ত কণাগুলো তরলে পরিণত হয়ে গেছে। তো সিডি অংশে আমরা পাবো, সিডি অংশে আমরা পাবো তরল কণা, সিডি অংশে আমরা পাবো তরল কণা। আচ্ছা, এবারে আসো ডিতে। তাহলে যখন তুমি ডিতে আসবা তখন কিন্তু তোমার একটা কণা কঠিনে পরিণত হবে, তরল থেকে কিসে পরিণত হবে, একটা কণা তোমার কঠিনে পরিণত হবে আর কি, বা কঠিনে রূপান্তরিত হবে একটা কণা। আচ্ছা, আর যদি আমরা টোটালি ডিই নিয়ে কথা বলি, ডিইর মধ্যে আমরা তরলও পাবো প্লাস কঠিনও পাবো, উভয় রকম কণাই আমরা এখানে পাবো, তরল প্লাস কঠিন উভয় রকম কণাই আমরা এখানে দেখতে পাবো। সো আমাকে ব্যাখ্যার মধ্যে এই কথাগুলো নিয়ে আসতে হবে। সো দেখো, আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ভাগ করে দিচ্ছি। তোমার বি বিন্দুতে একটা কণা গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হবে, বি বিন্দুতে একটা কণা। বাট তুমি যদি বি এবং সি এই লেন্থটুকু বা এই দৈর্ঘ্যটুকু চিন্তা করো, তাহলে তুমি এখানে কঠিন কণা, এই তরল কণাও দেখতে পাবা প্লাস গ্যাসীয় কণাও দেখতে পাবা। বি বিন্দুতে একটা কণা তরল হবে আর সি বিন্দুতে সকল কণাই গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়ে যাবে, যেহেতু আমি তাপ হ্রাস করবো। তাহলে সিতে সকল কণা আমার তরল হয়ে গেছে। দেন যদি আমি তাপমাত্রা কমাই, তাহলে দেখো 1465 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা হ্রাস পেয়ে পেয়ে কোথায় ফিক্সড হবে, 801 ডিগ্রি সেলসিয়াস। এখন কেন 801 ডিগ্রিতে ফিক্সড হচ্ছে, কারণ 801 ডিগ্রি তার গলনাঙ্ক রেখা। পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন সে তার স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক রেখায় তারা একটা আনুভূমিক সরলরেখা দেখায়। আবার তাপ হ্রাস করা হলেও ঠিক সেম, স্ফুটনাঙ্ক রেখা এবং গলনাঙ্ক রেখায় তারা একটা আনুভূমিক সরলরেখা প্রদর্শন করে। তো এখানে মূলত এই কথাটাই বলা হচ্ছে। আচ্ছা, তাহলে সিডি অংশের মধ্যে পাবো আমরা তরল কণা। ডি বিন্দুতে কি হবে, ডি বিন্দুতে একটা কণা, দেখো একটা কণা তরল থেকে কিসে পরিণত হবে, কঠিনে। তরল থেকে কিসে পরিণত হবে, ডি বিন্দুতে একটা কণা তরল থেকে কঠিনে পরিণত হবে। আবার যদি তুমি ডিই ফুল লেন্থ মানে যদি আমরা ফুল জায়গাটুকু যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ডিই অংশের মধ্যে আমরা তরল কণাও দেখতে পাবো প্লাস কঠিন কণাও দেখতে পাবো। ডি বিন্দুতে একটা কণা কঠিন হবে আর ই বিন্দুতে সকল কণা তরল থেকে আস্তে আস্তে কঠিনে রূপান্তর হবে। সো আমার ব্যাখ্যার মধ্যে এই পয়েন্টগুলো নিয়ে আসতে হবে, এই কথাগুলো নিয়ে আসতে হবে, তাহলে আমি আশা করছি আমাদের যে গয়ের অ্যান্সার, এই গয়ের অ্যান্সারটিও ফুলফিল হয়ে যাবে।
আচ্ছা, সো ক খ গ তিনটে সৃজনশীলের প্রশ্নের অ্যান্সারই আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে যাচ্ছি আমরা 4 নাম্বার প্রশ্নে। কি বলতেছে দেখো 4 নাম্বার প্রশ্নে বলতেছে এ এল কে, তিনটা পয়েন্টের এখানে মেনশন করছে আমাকে, তিনটা পয়েন্ট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এল, একটা হচ্ছে কে। বলতেছে বস্তুর তাপমাত্রার সাথে আন্তঃআণবিক শক্তির পরিবর্তন বিশ্লেষণ করো। অর্থাৎ তিনটা পয়েন্ট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এল, একটা হচ্ছে কে। এই তিনটা জায়গায় কি হচ্ছে, তাপ হ্রাস করা হচ্ছে। তো তাপ হ্রাস করা হলে এই তাপ হ্রাসের সাথে এদের পরিবর্তনটা কি হবে, মূলত এইটাই আমাকে এখন ব্যাখ্যা করতে হবে। তো দেখো আমরা তিনটা পয়েন্টকে মার্ক করব, একটা হচ্ছে এ পয়েন্ট, আরেকটা হচ্ছে এল পয়েন্ট, আর হচ্ছে কে পয়েন্ট। তো এই তিনটা পয়েন্টে আমার কি বলতেছে দেখো, তাপমাত্রার সাথে আন্তঃআণবিক শক্তির পরিবর্তনটা আমরা মূলত এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব। সো ফার্স্টে আসো, এ পয়েন্টে বস্তুটা কোন অবস্থায় আছে? এ পয়েন্টে আমার বস্তু গ্যাসীয় অবস্থায় রয়েছে। আর কে পয়েন্টে বস্তুটা কোন অবস্থায় রয়েছে? কে পয়েন্টে বস্তুটা কঠিন অবস্থায় রয়েছে। নেক্সটে আসো, এল পয়েন্টের কথা বলতেছে। এখন দেখো নর্মালি এল পয়েন্ট কিন্তু আমার এই ডি এবং ই রেখার মাঝখানে, তো আসলে এল পয়েন্টকে নির্দিষ্ট করে তরলও বলা যাবে না, আবার কঠিনও বলা যাবে না। আমরা বলতে পারি কঠিন এবং তরলের মাঝামাঝি একটা অবস্থা, মানে এখানে এল পয়েন্টের মধ্যে তুমি কঠিন কণাও থাকতে পারে, আবার তরল কণাও থাকতে পারে। ওকে, একটা মধ্যবর্তী একটা অবস্থা আর কি, বস্তুটা তরল থেকে কঠিনে রূপান্তর হচ্ছে, এরকম একটা অবস্থা। বাট আমরা এখন যেই কাজটা করব, যেহেতু একটা কণা তারা গ্যাসীয় নিয়েছি, একটা কণা কঠিন নিয়েছি, তাহলে এল কণাটাকে আমরা তরল কণা ধরে বা তরল কণা বিবেচনা করেই কাজটা করব। বাট অ্যাকচুয়ালি এই এলটা হওয়া উচিত ছিল সি আর ডি এর মাঝখানে, তাহলে কিন্তু এটা কোশ্চেনটা খুব প্রপারলি হইতো, কেননা সি আর ডি এর মাঝখানের এই জায়গাটা একদম 100% কনফার্ম এটা তরল অবস্থা। কিন্তু ডি থেকে ই পর্যন্ত যখন আমি যাব, তখন কণাগুলো কিন্তু আস্তে আস্তে তরল থেকে কঠিনে রূপান্তর হবে। ডিতে একটা কণা হয়ে যাবে আর ইতে সকল কণা হয়ে যাবে। তো আমার কাছে আসলে কোশ্চেনটা একটু মানে এল বিন্দুটা এখানে দিলে ভালো হতো। তো যাই হোক, যেটা দেয় নাই সেটা নিয়ে তো আর কথা বলে লাভ নাই। তো আমরা এখন এই গ্যাসীয় অবস্থা, তরল অবস্থা এবং কঠিন অবস্থা, এই তিনটা অবস্থা নিয়ে আমরা এখন কথা বলবো। আচ্ছা আসো, তো আমরা তো ফার্স্টে আসো কঠিন, আমরা যা সেরকম লিখবো, তারপরে হবে কি তরল, তারপরে হবে কি বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়, এরকম ভাবে তিনটা পয়েন্ট আমরা নিলাম। তো কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয় বলতো? কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা অনেক কম থাকে। হ্যাঁ, জাস্ট লিস্ট করবে এরকম, তাপমাত্রা কম থাকে, তারপরে হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি থাকে। কঠিন পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি থাকে। কেন? কারণ অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে। কঠিন পদার্থের ক্ষেত্রে দেখো, যদি আমরা দেখি এরকম যে অণুগুলো কি থাকে, এরকম একদম একটা আরেকটার গায়ের সাথে মিশে থাকে। যেহেতু অণুগুলো একটা আরেকটার গায়ের সাথে মিশে আছে, তার মানে এদের আন্তঃকণা আকর্ষণ বল কি হবে, অনেক বেশি হবে। তরল পদার্থের ক্ষেত্রে কি হয় দেখো, তরল পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বেড়ে যায়। কঠিন পদার্থের তাপমাত্রা যা থাকে, তরল পদার্থের অণুগুলোর মধ্যে তাপমাত্রা তার থেকে কি থাকতে পারে, বেশি থাকতে পারে। আচ্ছা, আর এদের আন্তঃকণা আকর্ষণ বল কি হবে? এদের আন্তঃকণা আকর্ষণ বল থাকবে মিডিয়াম, মাঝামাঝি থাকবে। অর্থাৎ আকর্ষণ বল কঠিন থেকে কম, বাট গ্যাসীয় পদার্থ থেকে বেশি। সো তুমি এখানে বলতে পারো যে এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল থাকবে কোথায়, মাঝামাঝি, অর্থাৎ মধ্যবর্তী একটা অবস্থার মধ্যে তারা থাকবে। আর বায়বীয় অবস্থার ক্ষেত্রে কি হয় দেখো, বায়বীয় অবস্থার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এদের তাপমাত্রা থাকে সব থেকে বেশি। বায়বীয় পদার্থের তাপমাত্রা সব থেকে বেশি থাকে এবং আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে কম থাকে। আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে কম। বায়বীয় পদার্থের তাপমাত্রা সব থেকে বেশি থাকে এবং আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে এখানে কম থাকতেছে। ওকে, আচ্ছা, তরল অবস্থার ক্ষেত্রে কি হবে দেখো, তরল অবস্থার ক্ষেত্রে আমার অণুগুলো একটু ফাঁকা জায়গায় অবস্থান করবে। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো একদম ডিস্টেন্সে, একদম দূরে তারা অবস্থান করবে, কাছাকাছি না, বরং অণুগুলো একটা আরেকটা থেকে অনেক দূরে অবস্থান করবে। সো তিনটা কণা, একটা হলো কঠিন, একটা হলো তরল, একটা হলো বায়বীয়, এরা একে অপরের থেকে ডিস্টেন্সে অবস্থান করবে। কোথায়? কঠিন থেকে তরলে, তরল থেকে আরো ডিস্টেন্সে অবস্থান করবে অণুগুলো। তো যেহেতু দূরত্ব বেড়ে যাচ্ছে, এদের আন্তঃকণা আকর্ষণ বলগুলো কমে যাবে। তো যদি তুমি তাপমাত্রার কথা চিন্তা করো, সব থেকে বেশি তাপ ধারণ করে বায়বীয় পদার্থ, তারপরে তরল পদার্থ,
তারপরে কঠিন পদার্থ, তাপমাত্রা সাধারণত কম থাকে আর কি। কারণ কঠিনকে তাপ দিলেই সেটা তরল হয়, তরলকে তাপ দিলে সেটা গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয়। আর একটা জিনিস, আমার দূরত্ব, অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে কঠিনে, তরলে একটু মিডিয়াম ডিস্টেন্সে অবস্থান করে, বাট বায়বীয় পথে ডিস্টেন্সটা কি থাকে, আরো বেশি থাকে। ঠিক আছে, সো এই কথাগুলোই কিন্তু আমাকে এখানে মেনশন করতে বলা হয়েছে যে তাপমাত্রার সাথে আন্তঃআণবিক শক্তির পরিবর্তন। তো আন্তঃআণবিক শক্তি কিন্তু কি হয়, কমে যায়। আন্তঃআণবিক শক্তি তখনই কমে যায় যখন তুমি তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি করো। তো এই যে আমরা যে কঠিনকে যে তরলে রূপান্তর করব, কঠিনকে আমরা তরলে রূপান্তর করতে পারবো কিসের ভিত্তিতে, কঠিনকে আমরা তরলে রূপান্তর করতে পারবো তাপমাত্রার ভিত্তিতে। ঠিক আছে, সো এখানে কিন্তু ওই ওই কথাটাই বলা হয়েছে যে আমরা কোনো কঠিন পদার্থকে সহজে তরলে রূপান্তর করতে পারবো তাপমাত্রা বৃদ্ধি করার মাধ্যমে। সো তাপ বৃদ্ধি করলে কঠিন তরল হবে, আরো তাপ বৃদ্ধি করো তরল বায়বীয় অবস্থা হবে। তাহলে কঠিন পদার্থের মধ্যে আন্তঃকোণা আকর্ষণ বল সব থেকে বেশি, তাপ বৃদ্ধি করাতে এই আন্তঃকোণা আকর্ষণ বলটা কমে যাবে। কেন কমে যাবে, তাপ বৃদ্ধি করলে দূরত্ব বেড়ে যাবে, অণুগুলো পরস্পর থেকে একটু দূরে অবস্থান করবে, আন্তঃকোণা আকর্ষণ বল তখন কমে যাবে। আরো তাপ বৃদ্ধি করলে আন্তঃকোণা আকর্ষণ বল আরো কমে যাবে। তো আমরা তাহলে ওভারঅল এখান থেকে এই ডিসিশন নিতে পারি যে তিনটা কণা এবং এই তিনটা কণার তাপমাত্রা কিন্তু সমান হবে না। তাপ বৃদ্ধি করলে অণুগুলো গতিশক্তি লাভ করবে, অণুগুলো একে অপর থেকে দূরত্বে অবস্থান করবে, এবং আমরা জানি দূরত্ব যত বাড়বে আন্তঃকোণা আকর্ষণ বল তত কমে যাবে, দূরত্ব যত বাড়বে আন্তঃকোণা আকর্ষণ বল তত কমে যাবে। তো আশা করছি তোমরা এই কথাগুলো বুঝতে পেরেছো। এবারে আসো, তোমাদেরকে যেই পয়েন্ট নিয়ে তোমাদের মানে আমাদের সবারই একটা কনফিউশন ছিল যে এল পয়েন্টে কিন্তু আমরা যেই কথাটা বললাম যে এক্সামে কিন্তু আমি আগে তাহলে নিশ্চিত করে দিব যে ডি থেকে ই লাইনের মধ্যে কঠিন কণা এবং তরল কণা উভয় কণাই পাওয়া সম্ভব, উভয় কণাই এখানে পাওয়া সম্ভব। বাট আমরা যেহেতু এ পয়েন্টকে কঠিন বলতেছি আর কে পয়েন্টকে মানে আমরা যেহেতু এ পয়েন্টকে গ্যাসীয় বলতেছি এবং কে পয়েন্টকে কঠিন বলতেছি, এই জন্য আমরা ধরে নিচ্ছি যে এল বিন্দুটিতে পদার্থটির তরল অবস্থা প্রকাশ পাচ্ছে, কেননা কঠিন তরল বায়বীয় তিনটা অবস্থায় কিন্তু আমাকে এখানে প্রপারলি আলোচনা করতে হবে। সো সেই হিসেবে আমরা এই আলোচনাটা যদি কমপ্লিট করে দিতে পারি, আমাদের ঘ নাম্বার প্রশ্নেরও অ্যান্সারটি হয়ে যাচ্ছে। সো আমাদের এই সৃজনশীল প্রশ্নের মধ্যে যত কিছু অ্যান্সার ছিল, যত কিছু জানার প্রয়োজন ছিল, আমরা কিন্তু সব কিছু টু দ্য পয়েন্টে ব্যাখ্যা করলাম। আমি আশা করছি তোমরা এই ব্যাখ্যাটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো সৃজনশীলে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।